মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। আজ যখন মৌকা পেয়েছো, তোমরা আমায় আদর করো, আমার খিদে মিটিয়ে দাও। তোমার ভালো মন্দ কিছু করলে সে খুন হয়ে যাবে। কি বিপদে পড়লাম বলো তো। আব্বা একটা সুস্থ মানুষকে ধরে আনতে পারলো না। তাহলে একটা দলিল করে আমাকে দিয়ে মোহর করিয়ে নাও। তালাক না দিলে 10,000 দিনার দিতে হবে। শহরের চকে খুঁটি পুঁতে ঝুলিয়ে রাখো ওকে উল্টো করে। যতক্ষণ না সত্যি বলবে চাবুক পেটা করবে। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিন ও খলিফা হারুন আল রশিদ শেষ পর্ব। সেই প্রথম পর্ব থেকে প্রতি রাতে সুলতান শাহরিয়ারকে কাহানি শোনাচ্ছেন বেগম শাহরাজাদ। সঙ্গে শুনছে বেগমের বোন দুনিয়াজাদ, আর শুনছি আমরা। আজ পর্যন্ত কোনো রাত এবং কাহানি একসঙ্গে শেষ হয়নি। একটা শেষ হয়েছে তো আর একটা কাহানি বলতে শুরু করেছেন বেগম। রাত না ফুরোতে গল্প শেষ হলেই যে বেগমের বিপদ, সুলতানের হুকুমে তাকে খুন হতে হবে। তেমনটাই হয়ে এসেছে বেগম শাহরাজাদের সঙ্গে সুলতান শাহরিয়ারের শাদির আগের 3 বছর ধরে প্রতিদিন। প্রতি সন্ধ্যায় সুলতান একজন নতুন কুমারীকে শাদি করেছে, রাত কাটিয়েছে তাকে নিয়ে ফুর্তি করে, এবং সকাল হতেই তাকে কতল করেছে। শেষে সুলতানের এই হুকুম সুলতান নিজেই খেলাপ করেছে বেগম শাহরাজাদের কাহানির মায়াজালে। অসমাপ্ত কাহানির শেষ শোনার তাগিদে বেগমকে বাঁচিয়ে রেখেছে এতদিন। এখন বেগম বলছে আলাদিন ও খলিফা হারুন আল রশিদের কাহানি। এই কাহানি হবে শেষ এবার, সঙ্গে সঙ্গে শেষ হবে রাত। তারপর কি লেখা আছে বেগমের নসিবে? মত না জিন্দগি? সুলতানের তলোয়ারের জিত নাকি বেগমের কাহানির জিত? বেগমের কাহানিতে আলাদিন সওদা করতে বের হয়। আসলে সওদার নামে দেশ ঘুরতে বের হয়। কায়রো থেকে বের হতেই তার পিছু নেয় মাহমুদ। মাহমুদের ধান্দা ছিল আলাদিনকে অপহরণ করার, কিন্তু উট মালিক কামালের জন্য সে পারে না। তবে বিপর্যয় আসে অন্যদিকে। বাগদাদের কাছে পৌঁছতেই ডাকাত দল আক্রমণ করে। কামাল ডাকাতদের হাতে মারা যায় আর সকলেই। ডামাডোলের মধ্যে মাহমুদও হারিয়ে যায়। আলাদিন একা পালিয়ে বাঁচে। সে পৌঁছে যায় বাগদাদ, কিন্তু তারপর কি করবে সে? চিন্তায় যখন কোনো পথ খুঁজে পাচ্ছে না সে, তখনই তার সামনে এসে দাঁড়ায় এক বৃদ্ধ ও এক নওজওয়ান। তারা বলে আলাদিনকে তাদের একটা কাজ করে দিতে হবে। বিনিময়ে তারা আলাদিনকে খানা পিনা পোশাক আশাক দেবে 5,000 দিনার আর 1,000 দিনার দামের একটা ঘোড়া। কিন্তু কাজটা কি? নাও শুরু করো বেগম। জি হুজুর। আলাদিনকে তো সেই বৃদ্ধ আর নজওয়ান লোক দেখায়। 5,000 দিনার, একটা ঘোড়া, তার উপরে উপরি আবার খানাপিনা পোশাক আশ্রয়। হ্যাঁ, কিন্তু করতে কি হবে আমাকে? বেশি কিছু না বেটা, শুধু আমার বেটিকে শাদি করতে হবে। শাদি? আবদার শুনে তো আলাদিনের পায়ের তলার মাটি সরে যায় আর কি। খুবই স্বাভাবিক। এমন বিপদের মধ্যে এমন প্রস্তাব শুনলে কার না পিলে চমকে ওঠে। কিন্তু শাদি করে বিবিকে খাওয়াবো কি? রাখবো কোথায়? পড়তে দেবো কি? না না না, আপনি আমায় মাফ করুন, ওসব আমার দ্বারা হবে না। আহা, শোনো বেটা শোনো, ওসব নিয়ে চিন্তা নেই তোমার। তুমি শাদির পরদিন সকালে বিবিকে তালাক দিয়ে দেবে, একেবারে 3 তালাক, বুঝেছ? মানে শাদিও করবো আবার তালাকও দিয়ে দেবো পরের দিন? এটা কি ছেলে খেলা নাকি? ছেলে খেলা নয় বেটা, এটা একটা সওদা। যদি শুনতে রাজি থাকো তো আসল কথাটা তোমায় খুলে বলি। এসব ব্যাপারে রাজি না হয়ে পারা যায়? আগ বাড়িয়ে যখন বলতে চাইছে তখন তো শুনতেই হবে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন তো শুনি কি ব্যাপারটা। বলতে শুরু করে বৃদ্ধর এক মেয়ে, নাম তার জুবেদা। ছোট থেকে বড় আদর করে মানুষ করেছি তাকে, বুঝলে বেটা? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, আমাকেও করেছে ছোটবেলা থেকে আমার আব্বা আম্মি। তুমি বুঝি বেটা? হ্যাঁ হ্যাঁ, আপনি আসল কথাটা বলুন না। হ্যাঁ এই তো বেটা, এই যে দেখছো। পাশের নওজওয়ানকে দেখিয়ে বলে বৃদ্ধ, ওই হচ্ছে আমার মেয়ের জামাই আজিজ। জামাই? হ্যাঁ বেটা। তাহলে আবার বেটি শাদি কেন দিতে চাইছেন বলুন তো? ইয়ার কি হচ্ছে নাকি? আলাদিনের হাত দুটো খপ করে ধরে এবার আজিজ অসহায়ের মতো বলে, ইয়ার কি নয় ভাই, আমি একটা বড় ভুল করে ফেলেছি। এখন তুমি পারো আমাকে বাঁচাতে। ভুল? জি বেটা, ওরা একজন আর একজনকে খুব ভালোবাসে, একজন আর একজনকে ছেড়ে একেবারে থাকতে পারে না। তাই তো আজিজ বেটা আমাদের বাড়িতেই থাকে, হ্যাঁ, যাতে আমার বেটিকে বাপের বাড়ি যাওয়ার জন্য ওকে ছেড়ে থাকতে না হয়। আহা সে তো বুঝলাম হুজুর, কিন্তু ভুলটা কি? আর বলো না ভাই সাহাব, এই গত পরশু আমাদের মধ্যে ঝগড়া হলো, তুমুল ঝগড়া, একেবারে কান পাতা দায়। তো সে তো ঝগড়া সব স্বামী স্ত্রীর মধ্যেই হয়, তাই না? না হলেই বরং বুঝতে হবে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ও তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা আর কিছুই নয়, ঝগড়া করতে গিয়ে আজিজ আমার বেটিকে তালাক দিয়ে ফেলেছে, একেবারে 3 তালাক। কি বলবো ভাইজান, সেই থেকে আমার বিবি আমার সামনে নাকাপ টেনে ঘুরছে। আমার বিবির কাছে আমি পরপুরুষ হয়ে গেছি। কিন্তু আমি যদি তোমার বিবিকে শাদি করি আর পরের দিন তালাক দিয়ে দিই, তাহলে তোমার লাভ কি হবে? তুমি তালাক দিলেই আমি আমার বিবিকে আবার শাদি করতে পারবো? আসলে বেটা, নিয়ম অনুযায়ী বিবিকে 3 তালাক দিলে তো আর শাদি করা যায় না, কিন্তু সেই বিবিকে যদি আর কেউ শাদি করে তারপরে আবার 3 তালাক দিয়ে দেয়, তাহলে আর কোনো বাধা থাকে না ধর্মের নিয়মে। খোদ কাজী সাহেব বাতলে দিলেন ফিকিরটা, বুঝলে? এখন তুমি যদি... আলাদিন ভেবে দেখে কাজটা তেমন মন্দ নয়। কাজটায় দেখছি তেমন ঝুঁকিও নেই, শাদি করে একটা রাত কাটালেই তো পরের দিন দিনারগুলো সব চলে আসবে হাতে, তখন আমায় কে পায়। বেশ, আমি রাজি। আলাদিন রাজি হয়ে যায়। বাঁচালে বেটা, মুবারক হো বেটা, শাদি মুবারক। তোমার কি বলে শুকরিয়া আদা করব? আরে শুক্রিয়ার কি আছে, তুমি বিপদে পড়েছো, তোমাকে উদ্ধার করে দিচ্ছি, এ তো আমার নসিব। নিজেকে রহেম দিল প্রমাণ করার চেষ্টা করে আলাদিন, করেই আবার নিশ্চিত হয়ে নেয়। আচ্ছা ওই দিনারগুলো আর ঘোড়াটা? ও নিয়ে কোনো সন্দেহ করো না বেটা, শাদির আগেই তোমায় না হয় চোখের দেখা দেখিয়ে দেব। তালাক দিলেই দিনারের থলে আর ঘোড়ার লাগাম হাতে ধরিয়ে তোমার একেবারে... আলাদিনকে তো বৃদ্ধ তার বাড়িতে নিয়ে যায়। বৃদ্ধের বিবি আলাদিনের তোয়াজ তোষামত শুরু করে। শাদির তোড়জোড়ও শুরু হয়ে যায়। এ তো আর ঘটা করে শাদি নয়, ওই কাজী সাহেব আর 3টে সাক্ষী ডাকলেই হলো। পাড়াপড়শি আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়ার বালাই নেই। সন্ধে নামার আগে বিয়ের আয়োজন শেষ হয়ে যায়। সন্ধেবেলায় শাদি, কিন্তু এত সবের পরেও আজিজ মিয়া কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। নানা রকম দুশ্চিন্তা ঘুরতে থাকে মাথায়। সময় যত ঘনিয়ে আসে চিন্তাগুলো তত ঘন হতে থাকে। আচ্ছা, যদি ওই লোকটা শাদির পরে তালাক দিতে না চায়? লোকটাকে দেখতে তো আমার থেকে বহুগুণ ভালো, হাব ভাব কথাবার্তাও বেশ। বেগমের যদি ওকে পছন্দ হয়ে যায়? শেষে কাজী সাহেব আসতেই আজিজ মিয়া তাকে আড়ালে ডেকে নেয়। মনের সব দুশ্চিন্তাগুলো বলে কাজীর সামনে। সব শুনে দাড়ি দুলিয়ে বৃদ্ধ কাজী বলে, এটা তোমার ফিজুল নয় মিয়া, সত্যি তো এমন হতে পারে। তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে হুজুর। তালাক দেওয়ার ব্যাপারে একটা ফিকির বাতলে দিতে পারি আমি। কি ফিকির? তার আগে বলো, তোমরা কত দিনার ওকে দেবে বলেছ? জি 5000। তাহলে একটা দলিল করে আমাকে দিয়ে মোহর করিয়ে নাও। তালাক না দিলে 10,000 দিনার দিতে হবে। কি বলছেন হুজুর? এ তো ওকে সুযোগ করে দেওয়া। 10,000 দিনার দিয়ে বউটাকে আমার ভাগিয়ে নিয়ে যাবে। দাড়ি নাড়িয়ে মাথা দুলিয়ে হাসে বৃদ্ধ কাজী। তা দেবে কোথা থেকে 10,000 দিনার?
সুতরাং তখনই বেটির বাবাকে সব জানিয়ে সাক্ষী মেনে আলাদিনের সঙ্গে চুক্তিপত্র তৈরি করে দেয় কাজী। এর জন্য কিন্তু আমায় আলাদা করে 2 দিনার দিতে হবে বেটা। সে দেব কাজী সাহেব, আমার বিবির কাছে 2 দিনার আর কি, আমি নিজে দেব। কিন্তু এমন চুক্তিপত্র বানিয়ে বেকার বেকার 2 দিন আর নষ্ট করার মানে কি? মানে আর কেউ বুঝিয়ে দেয় না আলাদিনকে। সবাই শাদি কবুল করাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু দাইমা, তবু যে আমার চিন্তা হচ্ছে, বন্ধ ঘরে সারা রাত ওই আজনবী লোকটার সঙ্গে আমার বউ থাকবে, আমরা তো জানতেও পারবো না ভেতরে কি হচ্ছে। শাদির মেহফিলের আড়ালে বাড়ির বৃদ্ধ দাইকে ডেকে বলে আজিজ, এই দাই বুড়ি জুবেদাকে জন্ম থেকে কোলে পিঠে করে বড় করেছে। এখনো বিপদে আপদে জুবেদার সঙ্গে ঝগড়া কোন্দলে আজিজের ভরসায় এই দাই বুড়ি। অন্য কাউকে শাদি করে তার কাছে তালাক নিয়ে আবার আজিজকে শাদি করার এই যে ফিকির, তাতেও এই দাই বুড়ি রাজি করিয়েছে জুবেদাকে। বুড়ি ফোকলা দাঁতে হেসে বলে, তার ব্যবস্থাও করতে পারি আমি, তবে কিনা। আর বলতে হয় না বুড়িকে। আজিজ তার আগেই বলে, তোমাকেও 2 দিনার ইনাম দেব। ইনামের লোভে বুড়িও লেগে পড়ে কাজে। সকলের আড়ালে সে জুবেদার কানে ফিসফিস করে বলে, সাবধান বেটিয়া, আমি স্পষ্ট দেখলাম লোকটার গায়ে কুষ্ঠ আছে। হায় আল্লাহ, কি বলছো দাইয়ামা? সে তো মারাত্মক রোগ, ছোঁয়াচে শুনেছি। হলে নাকি জ্যান্ত শরীর গলে গলে খসে পড়ে। তবে আর বলছি কি বিপদে পড়লাম বলো তো? আব্বা একটা সুস্থ মানুষকে ধরে আনতে পারলো না। এখন কি করি? এদিকে শাদিও তো হয়ে গেছে। গোটা রাতটা ওর সঙ্গে এক ঘরে কাটাই কি করে? কি আর করবি বেটি, সাবধানে থাকিস, ধারে কাছে ঘেঁষতে দিবি না, একদম না। মাত্র তো একটা রাতের ব্যাপার, কিছু একটা সত্যি মিথ্যে বলে কাটিয়ে দেবে। আলাদিনের কানেও একই বিষ ঢেলে দেয় বুড়ি। তাকে আড়ালে টেনে বলে, শোনো বেটা, আসল ফিকিরটা অন্য। ওই মেয়ের কুষ্ঠ আছে। কুষ্ঠ? তাহলে আর বলছি কি, নইলে ভিনদেশি ধরে আনতে হয় শাদির জন্য। এখানের লোকেরা সবাই জানে, তাই কেউ ওকে শাদি করতে রাজি নয়। শাদি করতে রাজি নয়? আমি ঠিক বুঝলাম না। ওর তো শাদি হয়ে গেছে আজিজ মিয়ার সাথে। আজিজ মিয়া ভুল করে ওকে তালাক দিয়ে দিয়েছে, তাই অন্য কারোর সঙ্গে শাদি করে তালাক দিতে হবে ওকে। তখন তাহলে আজিজ মিয়া ওকে শাদি করতে পারবে, এমনই তো? তোমায় এই গল্প শুনিয়েছে বুঝি? গল্প মানে? আরে আর বলো না, মেয়েটার শাদি দেওয়ার জন্য কত রকম যে গল্প ভাজলো। এই তো লিখে রাখলে আজ তো কিতাব হয়ে যেত। আজিজ মিয়ার সঙ্গে ওই মেয়ের শাদি। আজিজ তো এই বাড়ির গাধাগুলোর দেখভাল করে, বড্ড ভালো ছেলে। আলাদিন মাথায় হাত দিয়ে বসে পড়ে। একটা কুষ্ঠ রোগীর সঙ্গে সারা রাত এক ঘরে কাটাতে হবে ভেবেই তো শিউরে ওঠে আলাদিন। হায় আল্লাহ, কি কুক্ষণে যে রাজি হলাম। এখন কি করি? পালাতেও তো পারবো না। শেষে রাতে ঘরে ঢুকে একজন এই কোনায় তো আরেকজন ওই কোনায় সিঁটিয়ে থাকে। সেলামটুকু করে না কেউ কাউকে। তারপর দুজনেই যে কখন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় জুবেদার। তখন চিরাগের আলোয় আলাদিনের মুখটা ভালো করে দেখে সে। হায় আল্লাহ, এমন ছেলের জন্য আমি একবার কেন 1000 বার মরতে রাজি আছি। চিরাগটা হাতে নিয়ে সে এগিয়ে যায় আলাদিনের কাছে। আলাদিনের মুখ দেখে যেন আশ মেটে না তার। নিজের অজান্তেই ঝুঁকে পড়ে সে।
আলাদিনের ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে যায়। আলাদিনের গরম নিঃশ্বাস লাগে তার শরীরে, সারা শরীর কেঁপে ওঠে। জুবেদার নিঃশ্বাসের তাপও অনুভব করে আলাদিন। ঘুম ভেঙে যায় তার। চোখ খুলতেই জুবেদার মুখের ওপর থেকে চোখ তার চোখে আটকে যায়। তখনই তেল শেষ হয়ে দপ করে নিভে যায় চিরাগটা। পরদিন সকালবেলা জুবেদা ঘর থেকে বেরোতেই তার বেশবাস দেখে সন্দেহ হয় আজিজের। কি ব্যাপার? কামিজটা উল্টে পড়েছে, সেলাই বাইরের দিকে, চুল উস্কো খুস্কো, এমন তো হওয়ার কথা নয়। আর দোপাট্টা কই? জুবেদা ঘর থেকে বেরিয়ে যেতে ছুটে ঘরে ঢোকে আজিজ এবং আলাদিনের দশা দেখে বুঝে নেয় সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। শরীরে একটা সুতো পর্যন্ত নেই আলাদিনের। বিছানায় শুয়ে অকাতরে ঘুমোচ্ছে সে। এরপর যা হওয়ার তাই হয়। হুলস্থুল পড়ে যায় বাড়ি জুড়ে। ঝগড়া গড়ায় কাজীর কাছে। কাজী আজিজের মুখে সব শুনে বলে, আইনত কিন্তু এতে কোনো অপরাধ আমি দেখছি না আজিজ মিয়া। ওরা দুজনে মিয়া বিবি, ওরা তো এমনটা করতেই পারে, এর জন্যেই তো শাদির রেওয়াজ। কি? আমার বিবিকে নিয়ে ওই ছেলেটা সারা রাত ফুর্তি করলো, তারপরেও আপনি বলবেন অপরাধ দেখছেন না? কে তোমার বিবি? জুবেদা। তাকে তো তুমি 3 তালাক দিয়ে দিয়েছ, আর ওদের দুজনের শাদি তো আমি দিয়েছি। তাহলে আইনত জুবেদা এখন কার বিবি, তোমার নাকি ওর? জোঁকের মুখে নুন পড়লে যেমন কুঁকড়ে যায় তেমনই কুঁকড়ে যায় আজিজ। কি কুক্ষণ এই যে তালাকটা দিলাম, এখন বিবিটার সঙ্গে বিবির সম্পত্তিটাও না হাতছাড়া হয়ে যায়। আজিজ মিয়ার স্বগতোক্তি ঠিক শুনতে পায় না কাজী সাহেব। আরে বাবা, বীর বীর করে কি বলছো আজিজ মিয়া? একটু জোরে বলো না। না না, মানে ইয়ে, আমি বলছিলাম কি হুজুর, সে না হয় ছাড়ুন। কিন্তু সেই চুক্তিটা কি? কোন চুক্তি? ওই যে শাদির পরে তালাক দিতে হবে, তাহলে 5,000 দিনার আর একটা 1000 দিনারের ঘোড়া পাবে, নইলে 10,000 দিনার জরিমানা দিতে হবে। সেই চুক্তিও তো আপনিই করে দিলেন। হ্যাঁ, এটা তুমি বলতে পারো মিয়া। তো বেটা আলাদিন? সামনে দাঁড়িয়ে থাকা আলাদিনকে কাছে ডেকে বলে কাজী, জি হুজুর। এবার তুমি তালাকটা দিয়ে দাও। তালাক যে আমি দেব না হুজুর। কি? আলাদিনের কথায় কাজী সাহেবের আদালতে যেন আসমান ভেঙে পড়ে। চিৎকার করে ওঠে আজিজ। কাজী সাহেব তো অবাক হয়ই। বাকি যারা ছিল ওখানে, সেই জুবেদার বৃদ্ধ আব্বা, পাড়াপড়শি যারা শাদিতে সাক্ষী দিয়েছিল এবং আরও যারা কাজীর সিপাহী, পেশকার, অন্য মামলায় আসা বাদী বিবাদী, সবাই অবাক হয়। কি বললে বেটা? তুমি তালাক দেবে না? জি হুজুর, দেব না। দেবে কেন সে তালাক? জুবেদার সঙ্গে তার ভাব হয়ে গেছে তো, দারুণ ভাব হয়ে গেছে। গভীর রাতে জুবেদা তার বুকে মাথা রেখে বলেছে, আমি তোমায় ছাড়া বাঁচবো না জান। আমিও না। উত্তরে বলেছে আলাদিন। কিন্তু আজিজ মিয়ার কি? ওর সঙ্গে শাদি করবে না? এতদিন তো ওর বিবি হয়ে দিব্যি ছিলে। ও আসলে একটা আস্ত শয়তান, কুড়ের বাদশা। আমাকে ভুলিয়ে ভালিয়ে শাদি করেছে। কেন জানো? কেন? আমার আব্বার ঘাড়ে বসে যাতে খেতে পারে। সারা দিন কোনো কাম কাজ নেই, শুধু শুয়ে বসে থাকে। আর আমার বুড়ো আব্বাটা এখনো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে। সেই রোজগারে ওর পেট চলে। শুধু ওর না, গ্রামে ওর বিবি, বাচ্চা, আব্বা, আম্মি আছে, তাদেরও দিন গুজরান হয় আমার আব্বার রোজগারে। তারা জানে যে তাদের বেটা নাকি বাগদাদে খলিফার দরবারে চাকরি করে। সে তো ঠিক আছে, কিন্তু ওই যে কাজীর করে দেওয়া তালাকের চুক্তি, তার দলিলে যে লেখা আছে তালাক না দিলে 10,000 দিনার দিতে হবে। 10,000 দিনার তুমি জুবেদার আব্বার হাতে ধরিয়ে দাও, তারপর তোমার ইচ্ছে। আলাদিনকে সেটারও ফিকির বাতলে দেয় জুবেদা আগের রাতে। আচ্ছা, দলিলে কি লেখা আছে যে এতদিনের মধ্যে দিতে হবে? না, সেটা লেখা নেই। তাহলে চিন্তা কি?
আলাদিন ঝুঁকে কুর্নিশ করে কাজী সাহেবকে বলে, জো হুকুম হুজুর, আমি দিয়ে দেবো। দেবো আবার কি? এখনই দিতে বলুন হুজুর। হ্যাঁ আলাদিন, দেবেই যখন তখন দিয়ে থুয়ে ঝামেলা মিটিয়ে দাও এই বেলা। এমন কেন বলছেন হুজুর? কেন? বলতে দোষটা কোথায় বেটা? দেখুন, চুক্তির দলিলে তো সময় কিছু লেখা নেই, সুতরাং আমি যবে ইচ্ছে দিতে পারি। আর তার আগে যদি বিবিকে তালাক দিয়েই দিই, তাহলে তো আর দিতেই হবে না। শয়তান, তোকে আমি খুন করে ফেলবো। খুন আর করতে পারে না আজিজ মিয়া, বরং জুবেদার বাড়ি থেকে পাত্তারি গোটাতে হয় তাকে। তবে যাওয়ার আগে জুবেদার বৃদ্ধ আব্বার কানে ভালো মতন বিষ ঢেলে দিয়ে যায়। আব্বা তার বেটি আর জামাইকে বলে, ভুল আমি করেছি, অন্যকে দোষ দিয়ে কি হবে? যাই হোক, যা হয়ে গেছে তা নিয়ে দুঃখ করে তো আর কোনো লাভ নেই। তুমি 10,000 দিনার মিটিয়ে তোমার বিবিকে নিয়ে যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে চলে যাও। এবং এখানেই শেষ নয়, হিসাব মতো দুজনকে আলাদাও করে দেয় বৃদ্ধ আব্বা। যতদিন এই বাড়িতে থাকবে বাড়ির ভিতর আসার চেষ্টা করো না। বাইরের দিকে একটা ঘর আছে, এককালে ভাড়াটে বসিয়েছিলাম, এখন সেটা খালি পড়ে আছে একেবারে। দুজনে ওখানেই থাকবে, ওখানে সব ব্যবস্থা আছে, খানা পিনা সময় মতো আমার লোক দিয়ে আসবে, কেমন? জুবেদার আব্বা বেঁকে বসায়, বিপদে পড়ে যায় আলাদিন। সবে তো এই শহরে এসেছি, পথঘাট কিছুই চিনি না, আর তেমন জানাশোনাও কেউ নেই। সেখানে এতগুলো দিনার আমি কোথায় পাই বলো তো? লোকে তো আমাকে হুটহাট করে কাজকর্মও দেবে না কিছু। দুশ্চিন্তা চেপে বসে বিবির মনেও। আব্বা যেভাবে খেপে উঠেছে তাতে সামলানো দায়, আমি পর্যন্ত হার মেনেছে। দুশ্চিন্তায় মিয়া বিবির রাতের ঘুম উড়ে যায়। প্যার মহব্বত ভুলে রাত জেগে চিন্তা করে তারা, উপায় খোঁজার চেষ্টা করে। এমনই একদিন গভীর রাতে দরজায় এসে দাঁড়ায় একদল ফকির। আলাদিন সেলাম জানিয়ে আসার কারণ জানতে চায়। চেলাগোছের একজন বলে, আমরা ফকির মানুষ, দেশে দেশে ঘুরে বেড়াই, আজই বাগদাদে এসেছি, ভারী তেষ্টা লেগেছে আমাদের, একটু পানি পাওয়া যাবে? আলাদিন ফকিরদের পানি এনে দেয়, কিন্তু তাদের পানি খাওয়ার ধরন দেখে মনে হয় না যে খুব তেষ্টা লেগেছে। এক ঢোক করে পানি খেয়েই লোটা ফেরত দেয়। আর দেব না, দরকার নেই, বহুত বহুত শুক্রিয়া বেটা। আর কোনো খিদমত করতে পারি হুজুরদের? খিদমত? চেলা লোকটা যেন ইতস্তত করে বলতে। দলের নেতাগোছের লোকটার মুখটা এক ঝলক মেপে নিয়ে বলে, কিছু যদি খানা, মানে অনেক দূর থেকে আসলে। খানার প্রসঙ্গে অপ্রস্তুত হয়ে পড়ে আলাদিন। পেছন থেকে এগিয়ে আসে জুবেদা। তাদের দুজনের জন্য রাতের খানা দিয়ে গেছিল বাঁদি। চিন্তায় চিন্তায় আর সে খানা মুখে তোলা হয়নি। সেটাই এগিয়ে দিয়ে বলে, এতে যদি হুজুরদের কিছুটা ফায়দা হয় তো বহুত মেহরবানি। ফকিরদের দল সেই খানা পেয়ে দারুণ খুশি। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে খাবো? আরে না না, তা কেন? ভিতরে আসুন হুজুর, ভিতরে আসুন। মাফ করবেন, ভুলটা আমারই আপনাদেরকে ভিতরে ডাকা উচিত ছিল। আসুন আসুন, তশরিফ রাখুন হুজুর, মেহরবানি করে তশরিফ রাখুন, আসুন আসুন। সে রাতে ওই ফকিরদের সঙ্গে পেয়ে কিছুক্ষণের জন্য আনন্দে মেতে ওঠে মিয়া বিবি। খোশ গল্প জমে ভালো। ভোরের দিকে তারা চলে যায়। যাওয়ার আগে আলাদিন ও জুবেদার সম্পর্কে সব খবর খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয় তারা। চমকটা হয় একটু বেলার দিকে। রাতের পর রাত জেগে জেগে ক্লান্ত হয়ে পড়েছিল মিয়া বিবি, কিন্তু ঘুমও পেয়েছে তার চোখই। চিন্তায় চিন্তায় যে ঘুম আসছিল না তাদের। ফকিরদের সঙ্গে সময় কাটিয়ে চিন্তাটা একটু ভুলে যায় তারা। ঘুমিয়ে পড়ে ফকিররা চলে গেলে। ঘুমটা ভাঙে গাধার চিৎকারে। প্রথমে ঘুম ভাঙে জুবেদার। সে একবার জানলা দিয়ে উকি মেরে দেখে নিয়ে আলাদিনকে ডেকে তোলে। এই এই দেখো দেখো, একটা লোক কতগুলো গাধা নিয়ে ঘুরছে। গাধাগুলোর পিছে আবার ইয়া বড় বড় বস্তা। দেখো দেখো, লোকটা মনে হয় আমাদের দরজার দিকেই আসছে। কথাটা শেষ করতে পারে না জুবেদা। দরজায় কড়া নাড়ার শব্দ হয়।
জুবেদা ভ্রু নাচিয়ে বলে, ওই যে। আলাদিন উঠে দরজা খুলতেই বছর 24-এর এক যুবক ঝুঁকে কুর্নিশ করে বলে, বান্দা সালিমের সালাম কবুল করুন হুজুর। আপনার আব্বা হুজুর আমাকে আপনার খেদমতে পাঠিয়েছেন, সঙ্গে 50টা গাধা আর তাদের পিঠে সংসারের নানান জিনিসপত্র। আপনার শাদির খবর শুনে তিনি খুব খুশি হয়েছেন হুজুর। আর 50,000 দিনার তিনি আপনার দেনমোহর দেওয়ার জন্য পাঠিয়েছেন। আর আপনার আম্মি আপনার নতুন বেগমের জন্য অনেক গয়না পাঠিয়েছেন হুজুর। বান্দার মুখে ফিরিস্তি শুনে তো আলাদিনের মাথা ঘুরে যায়। 50টা গাধার পিঠের সামান কম নাকি? না না না, মাথা ঘুরে গেলে চলবে না। আগে ওই 50,000 দিনার থেকে 10,000 দিনার ধরাতে হবে ওই জুবেদার আব্বার হাতে। আর তারপর আর কি কি করতে হবে ভেবে উঠতে পারে না আলাদিন। সেদিনই 10,000 দিনার জরিমানা মিটিয়ে বাড়ি ছাড়ে আলাদিন ও জুবেদা। বাড়ি ভাড়া নিয়ে নতুন সংসার পাতি তারা। বান্দা সেলিম দারুণ চৌকস, সব কিছু একেবারে নিখুঁত ব্যবস্থা করে ফেলে একদিনের মধ্যেই। সুখে শান্তিতে আলাদিন ও জুবেদার দিন কাটতে থাকে। তাদের সংসারে নতুন অতিথির আসার সুখবরও আসে। অসুস্থ জুবেদাকে পরীক্ষা করে জানিয়ে দেয় হেকিম সাহেব, মুবারক হো জানাব, আপনি আব্বা হচ্ছেন। এবার তো কিছু একটা কাম ধান্দা করতেই হবে। আব্বার পাঠানো দিনার আর কদিন চলবে? নতুন যে আসছে তাকে তো মানুষ করতে হবে। জুবেদাকে নিয়ে কায়রো ফিরে যেতে পারত আলাদিন, তাহলে আর কাম ধান্দার চিন্তা করতে হতো না তাকে। তার আব্বার দোকানেই মন দিয়ে কাজ করত, কিন্তু জুবেদার কথা ভেবে যেতে পারেনি সে। এখানে জুবেদার আব্বা আছেন, কিন্তু এখনো মেয়েটার ওপর চটে আছেন। আমার ওপর তো বটেই। এখনো বাড়িতে ঢুকতে দেন না, কোনো সম্পর্কই রাখতে চান না আমাদের সঙ্গে। তার রাগ না ভাঙিয়ে যে যেতেও পারি না। তারপর আবার বয়স হয়েছে, ভালো মন্দ কিছুটা হয়ে গেলে জুবেদার আম্মির কি হবে? এসব ঠিকঠাক না করে কি কায়রো যাওয়া যায়? ওহ। সুতরাং কামধান্দার খোঁজে পথে নামে আলাদিন। একদিন দুদিন শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত একেবারে চষে ফেলে আলাদিন, কিন্তু কাম জোটে না। শেষে একদিন বিকেলের দিকে ক্লান্ত আলাদিন বাগদাদের বড় সেতুটার ওপর দাঁড়িয়ে সারাদিন বহুদিকে ছুটাছুটি করছে। লাভ হয়নি কিছুই, ভাবছে কি করবে। এদিকে আব্বার পাঠানো দিনারও তো শেষের পথে। তখনই সেই ফকির দরবেশের দলের সঙ্গে আবার দেখা হয়ে যায়। সেই যারা এসেছিল সেদিন রাতে আলাদিনের কাছে পানি খেতে চেয়েছিল। ওদের মধ্যে চেলাগোছের লোকটি যে সেদিন শুরুতে কথা বলেছিল, সেই প্রথমে এগিয়ে এসে কথা বলে আলাদিনের সঙ্গে। আরে আলাদিন, এখানে কি করছো? সালাম হুজুর। কি আর করব, কিছুই করছি না, স্রেফ দাঁড়িয়ে আছি। কি হলো আবার? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। আরে আর বলবেন না, বাড়িতে নতুন অতিথি আসছে তো। হাকিম সাহেব জুবেদাকে পরীক্ষা করে খবর শুনিয়ে গেছেন। তাই নাকি? সে তো ভালো কথা, মোবারক হোক। হ্যাঁ, ভালো খবর তো বটেই হুজুর, কিন্তু তাকে জন্ম দিতে মানুষ করতে খরচা তো আছে। আব্বার পাঠানো সেই দিনার তো একেবারে শেষের পথে। তাহলে তোমার আব্বার কাছে ফিরে যাচ্ছ না কেন? আসলে জুবেদার আব্বা এখনো চটে আছেন। তার রাগ না ভাঙিয়ে কি যাওয়া যায় বলুন তো? তিনি বৃদ্ধ মানুষ, কবে আছেন কবে নেই। আর জুবেদার আম্মি আছেন, তারও বয়স হয়েছে। এবার এদের সবাইকে একটা হিললে না করে তো যাওয়া যায় না হুজুর। আমি যেমন আমার আব্বা আম্মির সন্তান, জুবেদাও তোর আব্বা আম্মির সন্তান। একটা দায় দায়িত্ব তো আছে। কথার ফাঁকেই নেতাগোছের ফকিরটিও এগিয়ে এসে দাঁড়ায়। সব শুনে সে বলে, তুমি এক কাজ করো আলাদিন, আগামীকাল খলিফার দরবারে যাও। খলিফার দরবারে? কিন্তু কেন? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু করবোটা কি সেখানে গিয়ে? আরে যাওই না, তোমায় আগে বাড়ি থেকে কিছু করতে হবে না, বুঝলে? পরদিন তো খলিফার দরবারে গিয়ে আলাদিনের চোখ কপালে ওঠে। ওই যে নেতাগোছের ফকির, সে আসলে খলিফা হারুন আল রশিদ। আর সঙ্গের ওই চেলাগোছের লোকটা উজির জাফর। ওদের সঙ্গে আরও একজন ছিল মুস্কো মতো, সে খলিফার দেহরক্ষী মসরুর। দেখে তো আর কথা সরে না আলাদিনের মুখে।
এতে তো এত অবাক হওয়ার কিচ্ছু নেই আলাদিন। তুমি কি জানো না যে মহান খলিফা ছদ্মবেশে ঘুরতে বের হন? সঙ্গে থাকি আমি আর মাসরুর। হ্যাঁ শুনেছি, কিন্তু আপনাদের চিনতে পারিনি। চিনতে পারোনি মেনে নিচ্ছি, তুমি কায়রোর ছেলে, আমাদের চিনবে কি করে? কোনোদিন তো দেখোনি। তাছাড়া আমরাও তো ছদ্মবেশে ছিলাম। কিন্তু একটা কথা বলো তো বেটা। কি কথা? তুমি কি তোমার আব্বাকে জানিয়েছিলে যে তুমি শাদী করেছো? না। আচ্ছা, বাগদাদ থেকে কায়রো যেতে কত সময় লাগে আন্দাজ আছে? শুনেছি দিনরাত নাগাড়ে চললে 3-15-20 মধ্যে পৌঁছে যাওয়া যায়। তাহলে ভেবে দেখো, তোমার শাদী হয়েছিল দিন 15-20 কাটেনি। খবরটা বাগদাদ থেকে কায়রোতে গেল কি করে? এবং শুধু গেলই না, তোমার আব্বা আবার উপহার, সংসারপাতির সরঞ্জাম, 50,000 দিনার এই সবও পাঠিয়ে দিলেন। ব্যাপারটা যেন পরিষ্কার হয় আলাদিনের কাছে। তাই তো হুজুর, আমি তো এতটা তলিয়ে ভাবিনি। তার মানে মহান খলিফার জয় হোক, খলিফার জয় হোক। খলিফার পায়ে লুটিয়ে পড়ে আলাদিন। বহুত শুক্রিয়া হুজুর, বহুত শুক্রিয়া। আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি আপনার গুনেগার, আপনাকে চিনতে পারিনি। আমার গোস্তাকি মাফ করবেন হুজুর, গোস্তাকি মাফ করবেন। আপনাকে বহুত শুক্রিয়া। মাফ করতে পারি, তবে তবে একটা শর্তে। আপনার সব শর্ত আমি মানতে রাজি, আপনি হুকুম করুন। জাফর। জি হুজুর। ওকে ওর কাজ বুঝিয়ে দাও। জি। চলো আলাদিন, নিজের কাজ বুঝে নেবে চলো। কি কাজ হুজুর? আমাদের এই প্রাসাদের সরকার মারা গেছেন দিন 10 হলো। বয়স হয়েছিল তার। এই প্রাসাদের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে দোকান বাজার করা, কোথায় কি পর্দা লাগবে, কোন ঘরটা সাফ হলো না, কার ঘরে জানলাটা মেরামত করতে হবে, সব তিনি করতেন। মানে নিজে হাতে করতে হতো না, তাকে লোক ছিল, তিনি তদারকি করতেন। তিনি চলে যাওয়ার পর আপাতত আমি ছিলাম এই দায়িত্বে। কিন্তু আজ থেকে এই দায়িত্ব তোমার, আর এই কাজের জন্য মাসে মাসে মোটা মাইনে পাবে। আলাদিনের আর কি চাই? একটা কাজই তো খুঁজছিল সে। খলিফার মেহেরবানিতে সেটাও জুটে যায়। এরপরে সুখে শান্তিতে আলাদিন ও জুবেদার দিন কাটানোর কথা। কিন্তু তা হয় না, উল্টে একেবারে জান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তার। আজিজ মিয়া ফিরে আসে তাদের জীবনে। জুবেদা হাতছাড়া হওয়ায় বিপদে পড়ে গেছিল সে। রুজি রুটিতে টান পড়ে গেছিল। শহরের কোতোয়াল আহমেদের বোনকে সে পটিয়ে শাদি করে নেয়। সমস্যাটা বাধে শাদির দিন। খলিফা ও তার দরবারের নিমন্ত্রিতদের সঙ্গে আলাদিনও শাদিতে গিয়ে চিনে ফেলে আজিজকে। আরে আজিজ মিয়া না? তুমি চেনো নাকি একে আলাদিন? আরে কেন চিনব না উজির সাহেব, এই তো জুবেদার সেই আগের স্বামী আজিজ মিয়া, যার কথা আপনাকে বলেছিলাম। শাদির মেহফিলে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় এবং এর বদলা নিতে আজিজ মিয়ার সঙ্গে কোতোয়ালও হাতে হাত মেলায়। আজিজ, ওই আলাদিনকে আমি শেষ করে দেব। হঠকারিতা করো না কোতোয়াল ভাইয়া, ছেলেটা খুব ধূর্ত, উল্টে তুমি বিপদে পড়ে যাবে। আমাকে কি তুমি বোকা পেয়েছো আজিজ? হ্যাঁ, মোটেই বোকা নয় কোতোয়াল। এককালে সে নামী চোর ছিল। তার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল সারা বাগদাদ। শেষে খলিফার পাতা ফাঁদে ধরা পড়ে। খলিফা তাকে চোর ধরার কাজে বহাল করেন। কোতোয়াল করে দেন তাকে। কোতোয়াল কয়েদ থেকে এক চোরকে বের করে ফন্দিটা বাতলে দেয়। শোন, প্রহরী সাজিয়ে খলিফার দরজায় দাঁড় করিয়ে দেব তোকে। খলিফা ঘুমিয়ে পড়লে তুই খলিফার আংটি, হার সব চুরি করে আনবি। আমি বাইরে অপেক্ষা করব। আমি তোকে নিয়ে যাব আরেকটা বাড়িতে। সেই বাড়ির সিন্ধুকে সেগুলো ভরে দিবি। ব্যাস, তোর ছুটি। আর তোকে ফটকে ফিরতে হবে না। সেই চোর তো খালাস পাওয়ার লোভে কোতোয়ালের কাজ করে দেয়। কোতোয়াল তাকে জীবন থেকেই খালাস করে দেয় কাজ উসুল করে নিয়ে। এফোর ওফোর তলোয়ার গুঁজে দেয় তার পেটে। সাক্ষী রাখা চলবে না, কোনো সাক্ষী রাখা চলবে না। না না না, একদম না। তারপর তার লাশটা টাইগ্রিসের পানিতে ফেলে দেয়। পরের দিন হুলস্থুল পড়ে যায়। খলিফার হুকুমে প্রত্যেকের বাড়ি তল্লাশি করছে কোতোয়াল ও তার দলবল।
উজির নাজির কারোর রেয়াত নেই। সেদিন আবার সকাল থেকে জুবেদার শরীর খুব খারাপ। হেকিম সাহেব পরীক্ষা করে বলে যায়, তৈরি থাকো আলাদিন মিয়া, আজই তোমার ঘরে নতুন মেহমান আসবে। কিন্তু নতুন মেহমানের মুখ আর দেখা হয় না আলাদিনের। তার বাড়ির সিন্ধুকে খলিফার চুরি যাওয়া গয়না পাওয়ার অপরাধে তাকে গ্রেপ্তার করে কোতোয়াল। কিন্তু আমার আংটিটা কোথায়? চুরি যাওয়া গয়নার মধ্যে খলিফার খানদানি আংটিটা খুঁজে পাওয়া যায় না। আংটিটা না পেয়ে রাগে চিৎকার করে ওঠেন খলিফা। ওকে ফাঁসিতে ঝোলাও। খলিফাকে শান্ত করে উজির জাফর। হুজুর, আলাদিনকে ফাঁসি দিলে আপনার আংটি আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না হুজুর, বা পেলেও অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হবে। এই আংটির হদিশ একমাত্র আলাদিনই জানে। সুতরাং হুজুর, ওকে এখনই ফাঁসি না দিয়ে ফাটকে আটকে রাখাটাই ভালো হবে হুজুর, তাতে ওকে জেরা করা যাবে। উজির জাফরের কথায় যুক্তি খুঁজে পান খলিফা। আলাদিনের ঠাঁই হয় ফাটকে। জেরার নামে চলতে থাকে অকথ্য অত্যাচার। এর মধ্যেই দোস্ত সামসামকে নিয়ে বেটাকে খুঁজতে খুঁজতে বাগদাদে এসে পড়ে সওদাগর সামাস। কিন্তু প্রথমে আলাদিনের কোনো হদিশ পায় না। শেষে খলিফার কোতোয়াল যখন শহরের রাস্তা দিয়ে কোমরে দড়ি বেঁধে আলাদিনকে টানতে টানতে নিয়ে যায়, তখন বেটার দশা দেখে প্রায় উন্মাদ হয়ে যায় সামাস। না 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 না, এটা হতে পারে না। আমার আলাদিন চুরি করতে পারে না। সামসাম ভাই, ওদের বলো না তুমি, আমার আলাদিন চুরি করতে পারে না। তুমি ওদের একটু বুঝিয়ে বলো। শান্ত হও দোস্ত, শান্ত হও, আমি বলছি শান্ত হও। বসো বসো, শান্ত হয়ে বসো। হ্যাঁ, ওভাবে বললে কিছু হবে না। এরপরে আলাদিনের বাড়ি খুঁজে পাওয়া আর সমস্যা হয় না সামাস ও তার দোস্ত সামসামের। জুবেদার সঙ্গে আলাপ হয় তাদের। আমার পোতা, আমার আলাদিনের নিশানি, আমার আসলাম। নাতির নতুন নাম দিলে নাকি সামাস ভাই? হ্যাঁ ভাই, আমার নাতির নাম দিলাম আমি। ওর নাম আসলাম। কিছুদিন ঘোরাঘুরি করে সামাস ও সামসাম যখন দেখে যে কোনো সুবিধা হবে না, খলিফা আলাদিনকে রেহাই দেবেনই না, তখন বাধ্য হয়ে জুবেদা ও আসলামকে নিয়ে কায়রোতে ফিরে যায় সামাস। এরপরে আরও কটা বছর কেটে যায়। একদিন হঠাৎ খলিফার দরবারে এক জহুরি এসে হাজির। কাঁপা কাঁপা হাতে সে এগিয়ে ধরে খলিফার সেই চুরি যাওয়া খানদানি আংটি। এই আংটি তুমি কোথায় পেলে? জি হুজুর, কোতোয়াল সাহেবের বোনের স্বামী আজিজ মিয়া এটা বেচতে নিয়ে এসেছিল। বলেছিল এটা নাকি তার খানদানি আংটি। আমার দেখে সন্দেহ হয়। খলিফা আংটিটা ভালো করে দেখেন, হাতে পরে দেখেন একেবারে টায় টায়, আর কোনো সন্দেহ থাকে না যে এটা তারই আংটি। তিনি হুকুম দেন, জাফর হুজুর, এই আজিজকে নিয়ে এসো তো, জানতে হবে সে এই আংটিটা কোথায় পেল। আজিজকে আনতেই খলিফার পায়ে ঝাঁপিয়ে পড়ে সে। আমি চুরি করিনি আংটি হুজুর, আমাকে মাফ করুন হুজুর। আমি চুরি করিনি আপনার আংটি। চুপ কর বেয়াদব! এই আংটি তুই কোথায় পেলি বল। জাফর, হুজুর, শহরের চকে খুঁটি পুঁতে ঝুলিয়ে রাখো ওকে উল্টো করে। যতক্ষণ না সত্যি বলবে চাবুক পেটা করবে। না, রহম করুন হুজুর, আমি মরে যাব, আমি সত্যি মরে যাব হুজুর। আমি সত্যিটা বলছি, আমি বলছি। আজিজ ভরা দরবারে কবুল করে যে ওই আংটিটা কোতোয়ালের সিন্ধুকে ছিল। সে ওটা দেখেছিল অনেক আগেই, কিন্তু জানতো না ওটা খলিফার। হঠাৎ কিছু দিনারের দরকার হওয়ায় মৌকা বুঝে আমি চুরি করি ওটা। কোতোয়াল! চিৎকার করে ওঠেন খলিফা। ডাকো তাকে এক্ষুনি। হাটে হাড়ি ভেঙে যায়। কোতোয়াল কি আর এমনি এমনি আসে? সে তো সব খবরই পেয়েছে, আর পেয়ে সে তখন তল্পি তল্পা নিয়ে পালাতে ব্যস্ত। তার পেছনে ছুটে তাকে বাগদাদের সীমানা থেকে ধরে আনে উজির জাফর। মাফ করুন হুজুর, ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। আপনি আমাকে মাফ করুন। সেটাই তো জানতে চাই, ভুলটা কি হয়েছে। সত্যিটা বলবে
জাফর, হুজুর, রহম করুন হুজুর, রহম করুন, রহম করুন। আমি সব সত্যি বলছি, সব সত্যি বলছি আপনাকে। আপনি আপনি আমার ওপর রহম করুন। কবুল করে কোতোয়াল। তার বোনের শাদিতে আলাদিন আজিজকে চিনে ফেলায় যে পরিস্থিতি হয়েছিল তাতে সে খুব রেগে গিয়েছিল। রাগে ইন্ধন জুগিয়েছিল আজিজ। তারপরেই ফাটক থেকে একটা দাগি চোরকে বের করে আপনার আপনার ঘরের দোরে বহাল করি হুজুর। মৌকা বুঝে সে খলিফার গয়নাগুলো চুরি করে। আমি তখন প্রাসাদের বাইরে অপেক্ষা করছিলাম। আমি তাকে নিয়ে যাই আলাদিনের বাড়ি। আলাদিনের সিন্ধুকে এগুলো সব ভরে রাখা হয়, কিন্তু ওই আংটিটা ওটা ওটা খলিফার ক্ষমতার নিশান। ওর ওর লোভ সামলাতে পারিনি হুজুর। ওটা 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 রেখে দিই আমার কাছে। আপনি আপনি আমার উপর রহম করুন হুজুর, আপনি আমার উপর রহম করুন। কোতোয়ালির জবানবন্দিতে খলিফার কাছে সব পরিষ্কার হয়ে যায়। কোতোয়াল আর এই আজিজকে ফাটকে বন্দি করো জাফর। ওদের কি শাস্তি দেওয়া যায় সেটা নিয়ে ভাবতে হবে। একজন খলিফার খানদানি আংটি চুরি করেছে, আর একজন সেটা বেচতে গেছে। সাহস কত! জি হুজুর। আর হ্যাঁ, আলাদিনকে নিয়ে এসো। আলাদিনকে নিয়ে আসে উজির। খলিফা তাকে মুক্তি দিয়ে বলে, এতদিন একটা ভুলকে ঠিক ভেবে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আল্লাহর মেহেরবানিতে ঠিকটা জানতে পারলাম। তোমাকে এতদিন ফাটকে বন্দি করে তোমার অনেক সুখের দিন আমি ছিনিয়ে নিয়েছি। খলিফা আলাদিনকে আবার সরকারের কাজে বহাল করেন। কিন্তু আলাদিন যখন জানতে পারে যে তার আব্বা এসেছিল, আব্বা জুবেদা আর তার বেটা আসলানকে কায়রো নিয়ে গেছে, সে তখন কায়রো ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই রাতেই নিজের ইচ্ছা জানাতে পৌঁছে যায় খলিফার প্রাসাদে। তোমার তাহলে এই ইচ্ছে? বেশ, তাহলে তোমাকে আর আটকাবো না। ফিরে যাও তুমি তোমার দেশ কায়রোতে। তবে তোমাকে এতদিন ফাটকে বন্দি রাখায় যে অন্যায় তোমার উপর হয়েছে, তার বিনিময়ে যদি আমি কিছু দিতে পারতাম তাহলে খুশি হতাম। তারপর আর কি, আলাদিন ফেরে কায়রোয়। আব্বা আম্মি বিবি বাচ্চা নিয়ে সুখে দিন কাটাতে থাকে। এ কি বেগম, কি হলো? তোমার তোমার শরীর খারাপ লাগছে? এ কি টলছো কেন বেগম? দুনিয়াজাদ, ধরো ধরো তোমার আপাকে, ধরো, পড়ে যাচ্ছে যে। আপা, কি হলো? আপা, ও আপা, চোখটা খোলো আপা, আপা। আলাদিনের কাহানি শেষ করে ঢলে পড়ে বেগম ফরাসের ওপর। এই কে আছিস? এক্ষুনি হেকিমকে তলব কর। হাকিম আসে ওই রাতেই, বেগমকে পরীক্ষা করে। মুবারক হো হুজুর। কিসের মুবারকবাদ হেকিম? অসুস্থ বেগমকে দেখে সুলতান শাহরিয়ারকে মুবারকবাদ জানায় হাকিম। কিন্তু কেন? আপনি আব্বা হতে চলেছেন। আব্বা? এই খুশি সুলতান শাহরিয়ারকে তার আর কোনো বেগম দিতে পারেনি। এই আব্বা হওয়ার খুশি বাকিরা সময় পায়নি। বড়ি বেগম সময় পেলেও দিতে চায়নি। তুমি তুমি সেই খুশি দিলে আমায় বেগম। আমার খুশ নসিব হুজুর, কিন্তু এই খুশির কি দাম? এ কি বলছো বেগম? এর চাইতে বড় খুশি আর কিছু আছে নাকি? আমার আমার औलाद আসছে বলে কথা। আমি তো জশন না এলান করব বলে ভাবছি। সে আসবে কি করে হুজুর? আর তো মাত্র কিছুক্ষণ। সকাল হলেই তো আপনার হুকুম যে। কোন হুকুম? ওই যে সকাল হলেই মরতে হবে আমাকে। কিন্তু হুকুমটা আইনে আটকে যাচ্ছে যে বেগম। কেন? আমার হুকুম আছে বেগমকে খুন করার, কিন্তু আমার औलादকে খুন করার হুকুম তো নেই। আর এখন সে তোমার পেটে বসে আছে। তোমার ভালো মন্দ কিছু করলে সে খুন হয়ে যাবে, আর সেটা করি কি করে? ও, তাহলে আপনার औलाद হওয়া পর্যন্ত আমায় বাঁচিয়ে রাখবেন বলছেন? তারপরেও তোমার মুক্তি নেই বেগম। औलाद পয়দা করলেই তো হবে না।
তাকে বড় করতে হবে তো, সেটা কে করবে তার আম্মি ছাড়া? কেন হুজুর? কাহানি শুনিয়ে শুনিয়ে আপনাকে তো রাত জাগা শিখিয়ে দিয়েছি। ও কাহানি শুনতে হলে রাত জাগতে পারি বেগম, কিন্তু বাচ্চা সামলাতে হারগিজ নেই, ও আমার দ্বারা হবে না। বড্ড ঝামেলার কাজ, বড্ড ঝামেলা। তাহলে যে সর্বনাশ হয়ে যাবে হুজুর। লোকে আপনার নামে দোহ দেবে, বলবে এই সুলতান নিজেই নিজের হুকুম খেলাপ করে, তারাও আপনার হুকুম মানবে না তখন। ওফ, তুমি পারো বটে বেগম, এখন ছাড়ো এসব রসিকতা। স্পষ্ট করে বলি শোনো, ওই রোজ সকালে বেগম খুন করার হুকুম আমি রদ করলাম। মাফ তো করলেন সুলতান, সুখের কথা, কিন্তু একজন অরতের বেওয়াফাইয়ের খেসারত একজন বেগমকে গুনতে হলো কেন? বেগম শেহরাজাদের সঙ্গে শাদী হওয়ার আগের দিন পর্যন্ত প্রতি সকালে একজন করে বেগমকে হত্যা করেছে সুলতান। টানা 3 বছর ধরে চলেছে তার এই হুকুম। দেশের মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। দেশের যত কুমারী মেয়ে ছিল তাদের হয় সুলতানের হাতে মরতে হয়েছে, নয়তো তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে পরিবারের সঙ্গে। কেন? এইভাবে একদিন দেশে একটাও কুমারী মেয়েকে খুঁজে পাওয়া যায়নি। তাই তো শেহরাজাদকে এই মারাত্মক খেলায় নামতে হয়েছে, সুলতানের সঙ্গে শাদী করতে হয়েছে তাকে। কেন? আজ সে জবাব দিতে আমার কোনো আপত্তি নেই বেগম। আসলে শুধু আমার বাড়ি বেগমের বেওয়াফাই নয়, এর পেছনে আছে আর একজনও। আরও একজন? কে সে? না, তার নাম জানি না, তবে তার রূপে ভুলেছিলাম আমি একদিন। আমি আর আমার ভাই একদিন আমাদের সালতানিয়াত ছেড়ে, মসনদ ছেড়ে বেরিয়ে পড়েছিলাম হারা উদ্দেশ্যে। সংসারে আর ফেরার কোনো ইচ্ছেই ছিল না, মন উঠে গেছিল আমাদের সংসার থেকে। একদিন একটা সমুদ্রের পাড়ে গাছের ছাওয়ায় বসে আছি আমরা, হঠাৎ দেখলাম পানির মধ্যে, এই আমাদের থেকে কিছুটা দূরে, হঠাৎ আকাশে ধোঁয়া জমতে শুরু করেছে। এ আবার কেমন মেঘ ভাইয়া? এমন মেঘ তো জিন্দগিতে দেখিনি। হ্যাঁ, জিন্দেগিতে অনেক কিছুই দেখিনি, তাই বলে চোখের সামনে যা দেখেছি তা তো আর অবিশ্বাস করতে পারি না। একটা কথা কিন্তু সত্যি, এত কিছু দেখলাম কিন্তু একটা ওয়াফাদার বিবি কারোর দেখলাম না। ভাই আমার কথাটা খুব খারাপ বলেনি। আমরা যত জায়গায় ঘুরেছি, নানা কিস্সা শুনেছি, অনেক অরাত দেখেছি, কিন্তু ওয়াফাদার বিবি দেখিনি একজনকেও। আসলে তখন তো জানতাম না যে ওয়াফাদার যারা, তারা এইভাবে পরপুরুষের সামনে নকাব ছাড়া ঘোরে না, তাদের একটা রুচিবোধ আছে। তার সঙ্গে সেই ধোঁয়ার কি সম্পর্ক হুজুর? নাকি সেটা উপলক্ষ মাত্র? না না বেগম, উপলক্ষ নয়, সেই ধোঁয়ার সঙ্গে আছে একটা বড় কারণ, আমার এই রকম সারফিরা বনে যাওয়ার শেষ কারণ। নিজেকে নিজেই সারফিরা বলছেন হুজুর? পাগলকে তো কোনোদিনও নিজেকে পাগল বলতে শুনিনি। ভালো বলেছ বেগম। যাই হোক, এবার কিস্সাটা শোনো। জি হুজুর। সেই ধোঁয়া আস্তে আস্তে জমতে জমতে দেখি একটা মানুষের চেহারা নিল, মানে বিশাল বড় একটা মানুষ। তারপর সেটা বদলে গেল একটা বিকট দৈত্যে। আমরা দেখলাম গতিক ভালো নয়। আমাদের পিছনেই একটা বড় গাছ ছিল, কি গাছ জানি না, তবে ডালপালা প্রচুর। গাছে উঠে বেশ লুকিয়ে থাকা যায়। তো আমরা কি করলাম, আমরা দুজন উঠে পড়লাম সেই গাছে। তারপর সেই দৈত্য দেখি এগিয়ে আসে পাড়ের দিকে, মাথায় আবার একটা বিশাল কাঠের তোরঙ্গ, তা প্রায় 1 মানুষ সমান। পাড়ে উঠে তোরঙ্গটা এনে রাখে আমরা যে গাছটায় উঠে বসে আছি ঠিক তার নিচে। তোরঙ্গটা খুলতেই আমাদের 2 ভাইয়ের একেবারে হোশ উড়ে যায়। এত
এত সুন্দর অরাত আমরা আগে কখনো দেখিনি। ঘুমিয়ে আছে সে নিশ্চিন্তে। দৈত্যটা সেই অরাতকে ডাকে, খুব আদর করে ডাকে। জানেমান, ওঠো, দেখো আমরা পাড়ে চলে এসেছি। খানিক ডাকাডাকির পর চোখ খোলে সেই অরাত। তার ভাবসাব দেখে বুঝতে অসুবিধে হয় না যে দৈত্য তার খুব চেনা। সে দৈত্যের কাছে খানা চায়। এক্ষুনি আমার জন্য খাবার জোগাড় করে আনো, আমার খুব খিদে পেয়েছে। এখানে কোথায় খানা পাবো? চলো একটু এগিয়ে দেখি। না না না, আমি এগোতে পারবো না। এই আমি বসলাম, আমাকে খানা এনে দাও, নইলে আমি এক পাও নড়বো না। না খেয়ে পড়ে থাকবো এখানেই। না না জান, অমন কথা বলো না। আচ্ছা আচ্ছা দাঁড়াও, তুমি এখানেই অপেক্ষা করো, আমি দেখি খানা জোগাড় করতে পারি কিনা। তো দৈত্য তো খানা আনতে চলে যায়, আর তখনই সেই অরাত আমাদের দিকে তাকিয়ে বলে, নেমে এসো এবার, ভয় নেই, সেখানে আসবে না। আমরা দুই ভাই তো অবাক। আমরা যে গাছের ওপর উঠে বসে আছি, জানলো কি করে সে? আমি সব দেখেছি। ওই দৈত্যটাকে দেখেছো? ওকে যদি একবার বলে দিতাম না, এতক্ষণে তোমাদের খুন করে ফেলে রাখতো। জানো তো, আমার দিকে কেউ দেখলেও ওর রাগ হয়, তার একেবারে চোখ দুটো গেলে দেয়। আমরা আর কি করব? এ তো একরকম হুমকি, নামতে তো হবেই। সুতরাং গাছ থেকে আমরা নামলাম, আর নেমে আরো বিপদে পড়লাম আমরা। কেন হুজুর, ওই দৈত্য ফিরে আসে নাকি? সে দৈত্য তখন ওখানে কোথায়? আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবাদি মহল্লা তো অনেক দূর। অত দূর গিয়ে খানা জোগাড় করতেও তো সময় লাগে। তাহলে বিপদ কিসের? বিপদ তো খোদ সেই অরাত। আমাদের দুজনকে দেখে তার চোখ লোভে চকচক করে ওঠে। সে নানাভাবে আমাদের বাজে ইঙ্গিত করতে শুরু করে। আমরা তো সবই বুঝতে পারি, কিন্তু বুঝেও না বোঝার ভান করি। একটা সময় হঠাৎ সে রেগে যায় আমাদের উপর। এই শোনো, তোমরা কি বুদ্ধু নাদান আছো নাকি? আমার কথা বুঝতে পারছো না? হ্যাঁ, কি বুঝবো? যা বলতে চাও স্পষ্ট করে বলো। বহুদিন আমাকে কেউ আদর করেনি। ওই দৈত্যটা থাকলে তো কেউ কাছেই ঘেঁষতে পারে না, আর ওর দ্বারা ওসব আদর ঠাদর সম্ভব নয়। আর যখন মৌকা পেয়েছো, আসো, তোমরা আমায় আদর করো। এদিকে আসো, আমার খিদে মিটিয়ে দাও। আমার তো ওই অরাতের আবদার শুনে আক্কেল গুড়ুম হয়ে যায়। পারলে তখনই ওকে এক কোপে দু টুকরো করে ফেলি আর কি। আমাকে ঠান্ডা করে আমার ভাই। খবরদার ভাইয়া, বেফাস কিছু করে বসো না যেন। ওই দৈত্যটা কিন্তু ফিরে আসবে, আর ফিরে এসে যদি দেখে ওর কিছু হয়ে গেছে, বা ও যদি আমাদের নামে কোনো বাজে কথা বলে, তাহলে কিন্তু আমাদের নসিবে দুঃখ আছে ভাইয়া। ভাইয়ের কথাগুলো শুনে ফেলে সেই অরাত। ঠিক বলেছ, তুমি একটু চালাক আছো দেখছি। তারপর আর কি, যেমন যেমন সে বলে তেমন তেমন করি আমরা। আমাদের তো আর ইচ্ছে অনিচ্ছার কোনো দাম নেই তখন। কোথায় আমি সুলতান শাহরিয়ার, আর কোথায় আমার ভাই সুলতান শাহজামান? আমাদের নামে বলে দুশমন কাঁপে, আর আমরা একটা অরাত আমাদের বেইজ্জত করে ছাড়ে। আমরা তার হাতের পুতুলের মতো চলি। ছি 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 ছি, আজও লজ্জা লাগে ভাবলে। এই জন্যই বুঝি আপনার অরাত যাত্রার ওপর এত রাগ? এমন বেইজ্জত আর কোনোদিনও হননি, তাই? না না, এখানেই শেষ নয় বেগম, এর পরেও আছে। এর পরেও? মানে দৈত্য এসে জোটে? না বেগম, তুমি অনেক কাহানি কিস্সা জানতে পারো, কিন্তু এ হচ্ছে হকিকত। এর চাল একদম আলাদা। কেমন হুজুর? কাজ শেষ হলে ওই অরাত একটা সোনার হার বের করে, বেশ বড় সোনার হার, গলায় পড়লে নাভি ছাড়িয়ে যায়।
সেই হারে আংটি ঝুলছে। না, একটা নয়, কম করে 100-5 তো হবেই, বেশি ছাড়া কম না। ওটা দেখিয়ে বলে, এই আংটিগুলো দেখছো? এগুলো সব যারা আমাকে আদর করেছে তাদের আংটি। আমি কাউকে একেবারে বেশি আদর করতে দিই না, এবং আদর করে তার দাম দিতে হয়। আমরা দুজনে হাঁ করে চেয়ে থাকি ওর দিকে। সেটা দেখে বেশ চোটের সঙ্গে বলে সে, হাঁ করে দেখছো কি? আমাকে আদর করলে এবার দাও। হাতের 10 আঙ্গুলে তো 10টা আংটি পরে আছো, ওর থেকে সবচেয়ে মেহেঙ্গা আংটিটা দাও, এদিকে দাও। তখন আমরা আর কি করি, দুই ভাই আমাদের দুজনের শাদির আংটি দুটো দিয়ে দিই। আমাদের কাছে আমাদের শাদির আংটিগুলোই ছিল সবচেয়ে মেহেঙ্গা। আংটিগুলো পেয়ে সে খুশি হয়। এ তো ভালো ফাঁদ রোজগার করার। তারপরেই তো আমরা দুই ভাই আবার ফিরে আসি যে যার দেশে, আবার সালতানিয়াত সামলাতে শুরু করি। তোমার সঙ্গে শাদি হওয়ার আগে 3 বছর ধরে আমি যা করেছি, মানে এই যে প্রতিদিন সকালে বেগমকে খুন করা, আবার সন্ধেবেলায় কাউকে নতুন করে বেগম বানানো, এগুলো কোনো সুস্থ মানুষ করে না, করতে পারে না। জানি এ অন্যায়, আমি জানি। তুমি তুমি তোমার কাহানি দিয়ে সেই শিক্ষা, না না শিক্ষা বলবো না, এ শিক্ষার চেয়েও বড় সেই এহসাস, সেই অনুভূতি আমাকে তুমি দিয়েছ। আর কোনো দিন সেই একই অন্যায় আমি আর করতে চাই না বেগম। বাকি জীবনটা আমার পাশে থেকো বেগম। আমি কখনো ভুল পথে গেলে আমাকে সঠিক পথ দেখিও। এইটুকু গুজারিশ, এইটুকু আবেদন রইল তোমার কাছে। বলো, থাকবে তো সারা জীবন? আমাদের আগামী দিনের নতুন মেহমানের নামে হলফ রইল হুজুর। বেগম শাহরাজাদের জান নিয়ে এই জীবন মরণ খেলায় সুলতান ও বেগমের মধ্যে শেষে জিত হয় বেগমের। বেগমের কাহানির কাছে হার মানে সুলতানের তলোয়ার। কিন্তু দুনিয়াজাদের কি হয় শেষে? আর একটা খুশির খবর দিই। আমার ভাই শেহজামানকে খত লিখেছিলাম আমি, লম্বা চওড়া এক খত। তাকে সব জানিয়েছিলাম আমি, তোমার সম্পর্কে, তোমার কাহানির সম্পর্কে, তারপর তোমার বেহেনের সম্পর্কে। প্রথম বিবিকে খুন করার পর সে এখনো শাদি করেনি। সে তোমার বেহেনকে শাদি করতে চায়। তাই? এ তো দারুণ খুশির খবর হুজুর। আব্বা হুজুরকে জানাতে হবে এক্ষুনি। তোমার আব্বাও তাই বলেছেন বেগম। হ্যাঁ, এ দারুণ খুশির খবর। ও, আব্বাকেও জানানো হয়ে গেছে? তোমার আম্মিও জানেন, শাদির কথা পাকা হয়ে গেছে। আমার ভাই আসছে বারাত নিয়ে, হয়তো এতক্ষণে রওনাও দিয়ে দিয়েছে। তলে তলে পানি এত দূর গড়িয়ে গেছে। কখন করলেন এসব হুজুর? চমক কি তুমি শুধু একাই দিতে পারো বেগম? চমক আমিও দিতে পারি। হ্যাঁ, মানছি তোমার মতো পারি না, কিন্তু পারি তো, কি বলো? হ্যাঁ, শেষ হলো মির্চি গল্প গোল্ড মাইনের নিবেদন আরব্য রজনী। আমাদের এই নিবেদন আপনারা শুনেছেন, আপনাদের সুচিন্তিত মতামত জানিয়েছেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো গুরুত্ব দিয়ে বুঝে সাধ্যমতো পরিবর্তন করার চেষ্টা করেছি আমরাও। প্রতি পর্বে নিজেদের আগের চেয়ে আরও উন্নত করে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা আপনাদের যদি কিছুমাত্র আনন্দ দিয়ে থাকে তবে আমরা ধন্য। এবার বিদায়ের পালা। আবার আমরা ফিরে আসব আগামী দিনে নতুন কোনো নিবেদন নিয়ে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ,
বর্ণালী দে বর্ম, শাহরাজাদ সাঁজবাতি দাস, औरत রিমি চক্রবর্তী, আজিজ সায়ন্তন ঘোষ, আলাদিন অভিক ঘোষাল, কাজী এবং কোতওয়াল আর্য জানা, খলিফা সুদীপ্ত ঘোষ, জহুরি অর্ঘ্য বসু, জাফর রামস্বরূপ গাঙ্গুলি, জুবেদা সঙ্গীতা গাঙ্গুলি, দাই শ্রমণা রয় চৌধুরী। অন্যান্য চরিত্রে কৌশিক ব্যানার্জি, অর্ঘ্যমাল্য মাইতি, সঞ্জয় দত্ত। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।